তেমন কোনো ইম্পর্টেন্ট কন্টেন্ট, টেক্সট বা ইম্পর্টেন্ট কন্টেন্ট যেটা কাটা গেলে প্রবলেম আছে এমন কোনো কিছু রাখবো না। ওকে, তো আপনি যখন এই জাতীয় ডিজাইনিং এর ক্ষেত্রে আসছেন, একটু যদি খেয়াল করে দেখেন আমরা এই কাজগুলো করি কিভাবে সাধারণত। ব্লিড এরিয়া যেটা থাকে, ক্রিম এরিয়াটাও মোটামুটি প্রায় প্রায় সেম, একই টাইপের একটা স্পেস থাকে। এখানটায় আপনি যখন ব্লিড এরিয়া এই পর্যন্ত আছে 0.125, দেখেন আমাদের যে টেক্সটটা তার থেকে অনেকটা দূরে আছে, হয়তো আমরা বলতে পারি যে 1.5টা ব্লিড এরিয়ার সমান আছে। সো আমাদের এইখানটায় অফসেট পাথ নিয়ে যে আমাদের কন্টেন্টটাকে সেভ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিষয়টা কি বোঝাতে পারলাম আবু হানিফ ভাই? জি। আমরা যখন অলরেডি ডিজাইন করার সময় আমাদের মাথার মধ্যে এটা অলরেডি আছে যে আমাদের এইটা ব্লিড এরিয়া, এন্ড হয়তোবা আমরা যদি একটু শেপ নিয়ে বোঝানোর চেষ্টা করি, হয়তোবা আমাদের এই পর্যন্ত আসতো আমাদের ট্রিম এরিয়া, বা এর থেকে কমই আসতো, এরকম এই পর্যন্ত আসতো আমাদের ট্রিম এরিয়া। বাট আমরা সেই ট্রিম এরিয়ার মধ্যে তো টেক্সট দেওয়া দূরের কথা, তার থেকে অনেকটা দূরে আমাদের কন্টেন্ট অবস্থান করিয়েছি। এতে করে আমাদের মেইন কাটিং লাইনটা কিন্তু এইখান দিয়ে যাবে। তারপর আমাদের যদি একটু এদিক ওদিকও হয় তাহলে আমাদের মেইন কন্টেন্টটা সেফ আছে। এখন আপনি যদি মনে করেন যে আমি অফসেট পাথ ব্যবহার করে আমি কন্টেন্টটাকে সেভ করবো, তাহলে আপনি এইখানটায় যেরকম আমরা করলাম, আমরা আলাদা শেপ নিলাম, মাইনাস অফসেট পাথ করলাম, এখন আপনি বলতে পারেন যে এইটুকু আমাদের সেফ এরিয়া, অর্থাৎ আমরা যা ডিজাইন করবো সব এইটুকের মধ্যে করব। থ্যাংক ইউ ভাইয়া। আপনি যা প্রশ্ন করছিলেন আমি কি সেই সম্পর্কিত উত্তর দিয়েছি নাকি আমার উত্তরটা ভিন্ন হয়েছে জানাবেন। না ঠিক আছে, আমি এটাই শুনতে চাচ্ছিলাম আর কি। আমি লোকাল আরেকটু প্রিন্ট, বলতে হ্যাঁ বলেন। ভাইয়া, আরেকটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার ব্লেড এবং ট্রিম এই দুইয়ের মাঝখানে যে আমাদের একটু ইটা আর কি, হোয়াইট বা ডিস্টেন্স ইটা থাকবে, মানে সেটা হচ্ছে কি আমার সাইজের কম বা কম বেশি তো আমাদের ব্লেডের কি কম বেশি হবে না? না, আমাদের মেইন কার্ডের কোনো কম আসলে বেশি হবে না। 1.25 এখানটা যদি আমি 1.25 হ্যাঁ, আপনি আপনি আপনার টেমপ্লেটের উপর ভিত্তি করে হতে পারে আপনি একটা বিল বোর্ডের ডিজাইন করছেন। ওকে, জি। আমার বিল সাইজটা বোর্ডের যে, অনেক বড়। হ্যাঁ অনেক বড় একটা বিল বোর্ডের ডিজাইন করছেন, তখন জি ভাইয়া, কাটিং হ্যাঁ। সাইজটা কিন্তু অবশ্যই বিজনেস সাইজ, বিজনেস কার্ডের যে ব্লিড ব্যবহার করেছেন তার মতো হবে না। ওটা কত, যেমন আপনার আমার সাইজটা যদি এরকম দেখা যাচ্ছে যে আপনার 20 20x10 হয়ে গেল, তখন কি হবে? 20x10 ইঞ্চি? হ্যাঁ, ইঞ্চি বা 20 মানে এরকম আর কি, বা বললাম যে আপনার 16, যাই হোক আর কি, যখন সাইজটা বড় হতেছে আমার, তখন ব্লেড সাইডে কিরকম পার্থক্য হতে পারে? এখন খেয়াল করেন, জি ভাইয়া। আপনি এই যে ফ্লায়ারটার আমরা সাইজ নিয়েছিলাম A5, এটার যে ব্লিড এরিয়া, আমরা কিন্তু ডিজাইন করার ক্ষেত্রে ব্লিড এরিয়াটা খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। আমরা যদি জুম আউটও করি তাহলে আমরা প্রিন্টিং এর জন্য ব্লিড এরিয়াটা দেখতে পাচ্ছি। জি। এখন এটাকে যদি মিলিমিটারে কনভার্ট করতাম, আচ্ছা আমি একটু মিলিমিটারে যাব নিউ পেজ ক্রিয়েটের সময়। এখানটা আমরা নিয়েছিলাম কত বলেন তো, ইঞ্চি স্কেলে 0.125। 5, হ্যাঁ। এটাকে মিলিমিটার যখন করলাম তখন কত পেলাম? 3.18। 3.18। ব্লিড এরিয়া সাধারণ সাইজ হচ্ছে 3 মিলিমিটার টু 5 মিলিমিটার। এর আমাদের মধ্যেই যদি, হবে। হ্যাঁ এটা সাধারণত এর মধ্যেই হয়ে থাকে। আপনার যে কোনো সাইট বিশেষে আবার ভিন্নতা হয়, অথবা ভিস্টা প্রিন্ট একরকম ব্লিড ব্যবহার করছে, আবার জি আপনার ভাইয়া। গো প্রিন্ট আরেক রকম ব্লিড ব্যবহার করছে। সাইটের উপর ভিত্তি করে ওদের আবার ব্লিড ডিফারেন্স কিছুটা হতে থাকে। তো সাধারণত যে ব্লিড সাইজটা আপনি দেখতে পাচ্ছেন এখন 3.18, এই ব্লিড সাইজটা সাধারণত 3 মিলিমিটার টু
5 মিলিমিটারের মধ্যে হয়ে থাকে। কি ব্যাপার, 3 মিলিমিটার টু 5 মিলিমিটারের মধ্যে একটা ব্লিড এরিয়া ক্রিয়েট হয়ে থাকে। আর যদি আপনার সাইজটা খুব বেশি বড় হয়, সেটা আপনি আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে ব্লিড এরিয়ার কম বেশি করতে পারেন। এতে খুব বেশি আপনার ডিজাইনের বা কাজের উপর এফেক্ট ফেলে না। আমি যদি একটু বোঝাই আপনাদেরকে, আমাদের কাটিং লাইনটা যদি এই জায়গা দিয়ে যায়, কাটিং লাইনটা যদি এই জায়গা দিয়ে যায়, আমাদের এর কি কোনো ক্ষতি হয়েছে বা আমাদের কোনো কন্টেন্ট কি কোনো সমস্যা হয়েছে? হয়নি। কাটিং লাইনটা যদি এইখান দিয়েও যেত, অর্থাৎ এইখান দিয়েও যদি কাটিংটা হতো, তাহলে কিন্তু আমাদের খুব বেশি কোনো প্রবলেম হয়নি। আমরা যে ডিজাইনটা করব, ব্লিড নেওয়ার মানে কিন্তু এই না যে আমরা যে জায়গাটা ব্লিড নিয়েছি এই জায়গাটা কোনো ডিজাইন রাখবো না। এর অর্থ হচ্ছে আপনি এইখানটা কোনো এমন কোনো কন্টেন্ট রাখবেন না যেটা কেটে গেলে সমস্যা আছে। আমাদের এই শেপ যেটা আছে, দুইটা শেপ আছে এখানটায়, এই শেপের বাড়তি অংশটা এখানটায় আমাদের কাটিং লাইনটা যদি এই লাইন বরাবর, এই ব্ল্যাক লাইন বরাবর যায়, এটুকু যদি কেটে যায় আমাদের কিছু যায় আসে না। আমাদের যদি এই ব্ল্যাক লাইন বরাবর দেয়, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা, মেইন ডিজাইনটা রয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। বাট আপনি এই এরিয়ার মাঝে কোনো কন্টেন্ট যদি রাখেন, ফর এক্সাম্পল কাটিং লাইনটা যদি এই জায়গা দিয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই প্রবলেম আছে। তো আপনি আপনার প্রয়োজন মতো যদি মনে করেন আমার ডকুমেন্ট সাইজটা অনেক বড়, তবে ভিস্টা প্রিন্ট বা অন্যান্য ক্ষেত্রে আপনি যত এটাকে কি বলে মার্কেটিং ম্যাটেরিয়ালস আছে, এগুলোর ক্ষেত্রে আপনি সাধারণত 3 to 5 মিলিমিটারের মধ্যে যত ব্লিড আছে সবগুলো নেওয়া হচ্ছে। আচ্ছা, আমি যদি একটু ব্যানারে যাই, ভিস্টা প্রিন্টে ব্যানার আছে, সেখানে সার্চ দিই, সার্চ অপশন আছে, কই গেল? ওকে, রোলার ব্যানার। কোনো গাইডলাইন ওরা দিয়েছে? 85x20 সেন্টিমিটার ডিসপ্লে সাইজ, ইকোনমি, প্রিমিয়াম এন্ড প্রফেশনাল। টেমপ্লেট গাইডলাইন কিছু থাকা উচিত। আহ, আসলে এখানে জাস্ট টেমপ্লেট সাইজটা বলেছে, টেমপ্লেট গাইডলাইনটা বলেনি। আচ্ছা, ধরে নিচ্ছি আমি আপাতত টেমপ্লেট গাইডলাইন সম্পর্কিত কথা না। এখন যে রোল আপ ব্যানার, যেহেতু এটা আমাদের উইথ অ্যান্ড এটা হচ্ছে আমাদের হাইট, অর্থাৎ লম্বায় বেশি হবে। এখন হাইট যে 200 সেন্টিমিটার আছে, আমি যদি এটাকে একটু কপি করে নিই ইমেজটাকে, এখন আপনি একটু আমাকে বলবেন যে এই সাইডের যে কাটিংটা আছে তার থেকে ওপরের যে কাটিংটা আছে এটা গুরুত্বপূর্ণ। কারণ এখানে যে অ্যালুমিনিয়াম প্লেটটা ব্যবহার করা হচ্ছে, এই যে এটা আছে, এই প্লেটটা ব্যবহার করা হচ্ছে, এই প্লেটটা ব্যবহার করার জন্য আপনার জায়গা রাখতে হবে। এখন ধরে নিচ্ছি আপনি ব্যানারটা ডিজাইন করেছেন এরকম একটা সাইজে, একটা ডিজাইন করেছেন, আমি নিচে আর যাচ্ছি না, ধরে নিচ্ছি আপনি এই পর্যন্ত ডিজাইন করেছেন, এন্ড আপনি কিছু টেক্সট যখন ব্যবহার করছেন, উপরের দিকে আপনি লাইভ যে ব্লিডটা আছে, আমি সাইডে যে ব্লিডটা আছে, এর থেকে আপনি একটু, এটা স্বাভাবিকভাবে কমন সেন্সের মধ্যে চলে আসবে যে আমি যদি এখন এটাকে রাখতে চাই, আমি সাইডে যে ব্লিডটা আছে তার থেকে আমার ওপরের ব্লিডটা বেশি প্রয়োজন হবে। কারণ
আমাদের একে তো যে কাটিং লাইনটা আছে সেই কাটিং লাইনটা এর উপর দিয়ে যাবে, একে তো কাটিং লাইনটা এর উপর দিয়ে যাবে, এন্ড কাটিং লাইন ছাড়াও আমাদের যে ক্লিপটা বসবে হতে পারে সেই ক্লিপটা এতখানি চওড়া, যে ক্লিপটা বসবে ক্লিপটা বসারও কিন্তু জায়গা রাখতে হবে। এখন দেখেন আপনার টেক্সটটা কিন্তু এফেক্টেড হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি যখনই কোনো প্রিন্টিং মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে আসবেন, আপনার টেমপ্লেটের উপর ভিত্তি করে, আপনার টেমপ্লেটটা কত বড়, আপনি টেমপ্লেটের উপর ভিত্তি করে ব্লিড এরিয়া কম বেশি করে নিতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো, খুব বেশি প্রবলেম হবে না। বাট এখানে মেইন মাথায় রাখার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি অবশ্যই মেইন যে সাইজটা আছে আপনার পেজ সাইজ তার থেকে বেশ খানিকটা জায়গা ফাঁকা রেখে ডিজাইনটা করবেন, যাতে যে কোনো কাটিং লাইন বা যে কোনো প্রকার ক্লিপিং এর জন্য আপনার মেইন ফাইলের কন্টেন্ট গুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এখানটা আমাদের ব্লিড লাইনটা যেটা আমি বলেছিলাম, দেখেন খেয়াল করেন এই এই পর্যন্ত আমাদের যদি ব্লিড লাইনটা যেত, এখান থেকে যদি আমাদের কাটিংটা হতো আমাদের কোনো প্রবলেম ছিল না, কিন্তু কোনো প্রবলেম ছিল না, আমাদের কাটিং লাইন থেকেও দূরে আছে। বাট যখনই ক্লিপের কথা বলা হচ্ছে তখনই দেখেন টেক্সট এফেক্টেড হয়ে যাচ্ছে। সো এই যে তো ডিজাইনের ক্ষেত্রে আপনি যখনই যত বড় ডিজাইন করতে যাবেন, যত বেশি বড় ডিজাইন করতে যাবেন, আপনি বড় ডিজাইন মানে কি অবশ্যই অনেক বড় একটা টেমপ্লেট পাচ্ছেন। আর যখন বড় টেমপ্লেট পাচ্ছেন তখন অবশ্যই সাইড সাইড থেকে একটু বেশি পরিমাণ জায়গা ফাঁকা রাখার চেষ্টা করবেন। বিষয়টা কি বোঝা গেল? জি ভাইয়া, আপনি বুঝতে ব্লিডটা, পারছি। আপনি যে ব্লিডের কথাটা বলা হচ্ছে, আপনি ব্লিডে যে 3 পিক্সেল নিতে হবে বা 3 মিলিমিটার নিতে হবে বা 5 মিলিমিটার নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ সব ক্লায়েন্ট যে আপনার ভিস্টা প্রিন্ট ব্যবহার করবে এমন কিন্তু কোনো কিন্তু কথা নেই। এমন অনেকেই আছে যারা আপনার লোকাল যে প্রিন্টিং প্রেস আছে সেগুলো ব্যবহার করছে, যারা লোকাল প্রিন্টিং প্রেস ব্যবহার করছে তাদের ব্লিডের কোনো প্রয়োজনই হয় না, কোনো প্রয়োজন হয় না। ভাইয়া থ্যাংক ইউ, বুঝতে পারছি। এগুলো আসলে অপশনাল, হ্যাঁ, আমরা জাস্ট জি ব্যবহার করি, আমরা এই ব্লিড গুলো ব্যবহার করি এই কারণে যাতে ক্লায়েন্ট কোনো প্রবলেম ফেস না করে। কারণ আমরা ডিজাইনার হিসেবে এই জিনিসটা বুঝতে পারছি যে আমাদের ডিজাইনের সাইজে কোনো প্রবলেম নাই, বাট ক্লায়েন্টকে আপনি এক্সাক্ট সাইজে ডিজাইন দিয়ে দিয়েছেন, সে প্রিন্ট করতে গিয়ে কন্টেন্ট কেটে গেছে, সে বলবে না আপনি ডিজাইন করতে পারেন না, আপনার ডিজাইন প্রবলেম আছে, আপনার এটা হয়েছে ওইটা হয়েছে, তাই না? তো ক্লায়েন্ট কিন্তু বিষয়টা বুঝতে পারছে না যে আসলে আপনি কাজটা ঠিকই করেছেন, বাট সে যেখানটায় প্রিন্ট করেছে সেই প্রিন্টিং এর ব্লিডিং এর জন্য আপনি এই প্রবলেমটা ফেস করছেন। তো এই কারণে বেটার হয় আমরা একটু ব্লিড রেখে একটা জায়গা ফাঁকা, তারপর ব্লিডের জায়গা সব আপনি দেখেন ব্লিডের থেকে অনেক বেশি জায়গা ফাঁকা রেখেছি, খেয়াল করে দেখছেন? ব্লিড যে জায়গাটা সেই ব্লিডের থেকে আর অনেক বেশি জায়গা ফাঁকা রেখেছি। কারণ কি আমাদের যদি কাটিংটা সামান্য এদিক ওদিকও হয় তাহলেও আমাদের কোনো সেফ কন্টেন্ট বা কন্টেন্টের কোনো ক্ষতি হবে না। আর আপনি যদি মনে করেন আপনি অফসেট পাথ করে এরকম একটা সেফ কন্টেন্ট এরিয়া নিয়ে নিবেন, দেন সেই সেফ কন্টেন্টের মধ্যে কাজ করবেন, তা সেটাও আপনি করতে পারেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত চয়েস। এটা আমাদের কার্ড সাইজ, এটা আমাদের সেফ কন্টেন্ট এরিয়া, এটা আমাদের ব্লিড সাইজ। স্যার বিজনেস কার্ডে যেরকম সেফটি এরিয়া দেওয়া হয় ফ্লায়ার বা অন্য ডিজাইন গুলাতে কি সেফটি দরকার হয় এরিয়া? না, দরকার হয় না। আপনি আপনার যখন টেমপ্লেটটা অনেক বড়, আমি একই কথা বলছি যে টেমপ্লেটটা যখন অনেক বড় তখন আপনি কাজ করার জন্য তো অনেক বড় স্পেস পাচ্ছেন, বিজনেস কার্ডটা তো একটা ছোট্ট ডিজাইন, কাজ করার জন্য জায়গা অনেক কম পাচ্ছেন। এখন আপনার এই জায়গার হিসাবটা অনেক গভীরভাবে করতে হচ্ছে। বাট আপনি যখন একটা বড় টেমপ্লেট পাচ্ছেন, একটা ব্যানার ডিজাইন করছেন বা একটা বড় ব্যানার বা ফেস্টুন এই যেহেতু ডিজাইন করছেন, আপনি একটা বড় স্পেস যখন পাচ্ছেন তখন চার সাইড থেকে সুবিধা মতো জায়গা ফাঁকা রেখে দেন, যাতে সে যে পরিমাণ বা যে প্রিন্টিং প্রেসই ব্যবহার করুক। আমি যদি ভিস্টা প্রিন্ট ব্যবহার না করে গো প্রিন্ট ব্যবহার করি বা মো প্রিন্ট ব্যবহার করি, এক একটা প্রিন্টিং সার্ভিস এক এক রকম ব্লিড ব্যবহার করে, আপনি কি জেনে বসে থাকবেন যে ক্লায়েন্ট কোন প্রিন্টিং সার্ভিস ব্যবহার করবে? অবশ্যই না। যেহেতু আপনি জানবেন না, সেহেতু কি করতে হবে আপনার, সব থেকে ইন্টেলিজেন্ট কাজটা হচ্ছে আসলে যে প্রিন্ট ব্লিডটার স্ট্যান্ডার্ড তার থেকেও বেশি পরিমাণ জায়গা ফাঁকা রেখে মেইন ডিজাইনটা স্থাপন করা। আপনি স্ট্যান্ডার্ড স্পেসের থেকেও দূরে কন্টেন্ট গুলো স্থাপন করেন, আর কোনো প্রবলেমই ফেস করতে হবে না। এখন ক্লায়েন্ট সে লোকাল প্রিন্টিং প্রেসই ব্যবহার করুক বা আপনার
কোনো অনলাইন প্রেস ভিস্টা প্রিন্টের মতো কোনো অনলাইন প্রেস প্রিন্টিং মিডিয়া ব্যবহার করুক, সেটা আপনার কিছু যায় আসে না। ক্লায়েন্ট যেটাই ব্যবহার করুক, সে আপনার যে কাজের আউটপুটটা সেটা ভালোই পাবে। আমার মনে হয় যে সর্বোচ্চ আজ পর্যন্ত সর্বোচ্চ যে ব্লিড এরিয়াটা ব্যবহার করেছি সেটা মনে হয় 1/2 ইঞ্চি। তো সেটা ছিল বিভিন্ন দোকান থাকে না, ফর এক্সাম্পল আমি যদি এটাকে দোকান হিসাবে বলি, দোকানের ওপরে এরকম লম্বা ব্যানারের মতো ঝোলানো হয় না, বা এরকম লম্বা ব্যানারের মতো সাইডে দেয়া হয় যে অফার বা এইখানে এই পিটা বিক্রি হচ্ছে, যেহেতু এরকম একটা ডিজাইন ছিল। তো সেটার ক্ষেত্রে আমি সর্বোচ্চ বিশাল বড় একটা ডিজাইন ছিল। তো এটা হচ্ছে একটা দোকানের জন্য না, ওটা ব্যবহার করা হচ্ছে একটা স্টেডিয়ামের মধ্যে। তো আপনার ওই একটা ফুড স্টল আছে, সেই ফুড স্টলটাকে ডিফাইন করার জন্য যে এটা আমাদের সেই ফুড স্টল, আপনার এখান থেকে এসে খাবারটা সংগ্রহ করুন। বিশাল বড় একটা ব্যানার ছিল। তো ওটার ক্ষেত্রে আমি মনে হয় 1/2 ইঞ্চি মতো ব্লিড ব্যবহার করছিলাম। তো 1/2 ইঞ্চি যদি আমরা ডিফাইন করি, 1/2 ইঞ্চিতে কত মিলিমিটার হবে? তাহলে ভাইয়া আপনার দুই দিকে মানে হাফ ইঞ্চি মানে 1 ইঞ্চি ছাড়া হয়েছে তাই না? জি, 1 ইঞ্চি ছাড়া হয়েছে। পেজ সাইজটা অনেক বড় ছিল, অনেক বড়। জি অলমোস্ট ভাইয়া। আপনার 20 ফুট মতো ফাইল সাইজ ছিল, মানে উইথে ছিল 20 ফুট। তো অনেক বড়। অনেক বড়। এত বড় ফাইল তো স্টেডিয়ামে কম্পিউটার ব্যবহারের জন্য, চাইতে নিতে চায় না। তো এই কারণে। তো আপনার ইসের ক্ষেত্রে ইলাস্ট্রেটর আবার অনেক সময় দেখা যায় আপনার এই লার্জ ফাইলগুলো ক্রিয়েট করতে অনেক প্রবলেম হয়, লার্জ ফাইল ক্রিয়েট করা যায় না, হ্যাঁ। তো এক্ষেত্রে আমরা ইনডিজাইনিং এর সাপোর্ট নিয়ে থাকি। বাট আমাদের বেটার হচ্ছে আপনার যেখানে ডিজাইন করেন না কেন, একটা ইঞ্চি স্কেলে ডিজাইনটা করেন। আপনি ইঞ্চি স্কেলে ডিজাইনটা করে সেই ইঞ্চি ফাইল, আপনার যে এডিটেবল ফাইলটা, এটা ক্লায়েন্টকে দিয়ে বলেন এটা রিসাইজেবল ফাইল, আপনি আপনার প্রিন্টার্সকে বললে এটা সে রিসাইজ করে নিতে পারবে। এটা হচ্ছে সব থেকে ভালো হয়। কারণ এমন অনেক সময় অনেক বড় ফাইল আসে যেটা আমাদের ইলাস্ট্রেটর যে এই এরিয়ার মধ্যে আটানো যায় না, তখন সেই ডিজাইনটা আপনি ইঞ্চি স্কেলে করবেন। ইঞ্চি স্কেলে করে সেটাকে আমরা যদি একটু বলি বোঝানোর জন্য, ধরে নেন আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে 3 ফুট বাই 5 ফুট একটা কোন একটা ব্যানার বা সামথিং। আমি যদি একটু ক্যালকুলেটরটা বের করি, ওকে 3 ফুট বাই 5 ফুট। সো আমাদের হচ্ছে একটা হচ্ছে 36 ইঞ্চি আর একটা হচ্ছে 60 ইঞ্চি, তাই না? আচ্ছা, আমি সরাসরি 12 দিয়ে ভাগ দিলাম আপাতত আমাদের সুবিধার্থে। 12 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমাদের এটাকে ইঞ্চি স্কেলে নিতে পারবো। আমরা 10 দিয়ে ভাগ করতে পারতাম, 10 দিয়ে ভাগ করলে আবার পয়েন্ট আসতো। 10 দিয়ে আমি 12 দিয়ে ভাগ করলাম, 12 দিয়ে ভাগ করলে পরে আমার মানটা আসছে ইঞ্চিতে, আমার ক্যালকুলেটর লাগবে না, ইঞ্চিতে মানটা আসছে। সো আপনি ছিল 3 ফুট, আপনি নিচ্ছেন 3 ইঞ্চি। ছিল 5 ফুট, আপনি নিচ্ছেন 5 ইঞ্চি। ওকে, আপনি যে ব্লিড এরিয়াটা আছে 0.125, এটাই রাখেন, এর বেশি ব্যবহারের প্রয়োজন পড়বে না। আপনি ফাইলটা ক্রিয়েট করছেন, এখন ক্রিয়েট হয় না কেন? আচ্ছা, আপনি যে ফাইলটা ক্রিয়েট করেছেন, এই ফাইলটাকে যখন সেভ দিবেন তখন অবশ্যই ক্লায়েন্টকে এই ইপিএস ফাইলটা বা এআই ফাইলটা ওনাকে সেন্ড করবেন। অবশ্যই পিডিএফ একটা ফাইল ওনাকে সেন্ড করতে হবে। পিডিএফ ফাইলটা হচ্ছে আপনার প্রিন্ট করে টেস্ট করার জন্য। এন্ড দেন তার সাথে একটা এআই অবশ্যই এবং একটা ইপিএস ফাইল দিয়ে দেবেন। আর একটা ফাইল দেওয়া হয় প্রিন্টিং এর জন্য, খুব ব্যবহার করা হয় সেই ফাইলটা, সেটা হচ্ছে টিফ। খেয়াল করেন এই যে টিফ ফরম্যাটটা, এই টিপ ফরম্যাটটা প্রচুর ব্যবহৃত হয়। টিপ ফরম্যাটটা চাইলে দিয়ে দিতে পারেন। টিপ ফরম্যাটটা দিলে পরে টিপ ফরম্যাটটা ফটোশপে নিয়ে ইচ্ছা মতো রিসাইজ করে ক্লায়েন্ট ব্যবহার করতে পারে। আপনি দিচ্ছেন 3 ফুট মানে 3 ইঞ্চি ফাইল, বাট সেটা সে কোনো রকম কোনো লস না করে 3 ফুটে কনভার্ট করে নিয়ে আপনি সেই কাজটা সে প্রিন্ট করে নিতে পারবে। যেহেতু আমরা ভেক্টর কন্টেন্ট ডিজাইন করছি, এগুলো সবই ভেক্টর কন্টেন্ট, সো সাইজ ডাজন্ট ম্যাটার। হ্যাঁ ভাইয়া। বলেন। এখানে আমার তো বায়ার বলছে আমাকে আপনি মনে করেন 3 ফিট মানে 3 × 36 ইঞ্চি, সেখানে তো আমি জি 3 ইঞ্চি নিয়ে কাজ করলাম। যখন জি বায়ার ফাইলটা ওপেন করবে তখন তো দেখা যাচ্ছে 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি। জি। এটা সমস্যা করবে না? এই কাজটা আপনি তখনই করবেন যখন আপনার ফাইল সাইজটা অত্যন্ত বড়। আপনি 3 ফুট তো খুব একটা বেশি বড় না, আমরা 3 ফুট কিন্তু
ইলাস্ট্রেটরের মধ্যে নিতে পারে 3 ফুট সাইজের ফাইলটা, 3 ফিট নিবে, কিন্তু দেখা যাচ্ছে এর চেয়ে বেশি বড় হলে অনেক সেভ বড় দিতে যদি পারে না। হয়। আচ্ছা আমি হ্যাং ইঞ্চি, মারবে। ইঞ্চিতে যদি যাই, আমি যদি 100 ইঞ্চি লিখি ফর এক্সাম্পল, আচ্ছা 100 ইঞ্চি নিচ্ছেও না, হ্যাং 300 ইঞ্চি, মারবে। 300 ইঞ্চি দিলে দেখেন আর নিচ্ছে না, তাই না? আর আপনি জি 300 ইঞ্চি নিয়ে যদি এখন কাজ করতে যান, 300 ইঞ্চি নিয়ে যদি কাজ করতে যান, আচ্ছা ক্লায়েন্টের ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতে পারেন, সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি একটু বোকা টাইপের ক্লায়েন্ট হয়, ক্লায়েন্ট আসলে আপনি কি বলছেন, আপনি বলছেন এটা ইঞ্চি আমি এডিটে রিসাইজেবল ফাইল দিছি, আপনি রিসাইজ করে নিতে পারবেন, আপনি ক্লায়েন্টকে কথা বলছেন, বাট ক্লায়েন্ট আপনার কথা বোঝে নাই, রাইট? এমনটা হতে পারে। আপনি এখন এত বড় একটা ফাইল নিয়ে যদি ডিজাইন করতে যান, তখন আপনার প্রবলেমটা ফেস করবেন হচ্ছে, আমাদের এটার ক্ষেত্রে দেখেন সেভ করতে, এটা সামান্য একটা ফ্লেয়ার, এটা সেভ করতে আমাদের প্রবলেম হচ্ছে, বারবার দেখা যাচ্ছে ল্যাপটপ হ্যাং হয়ে যেতে যাচ্ছে বা ইলাস্ট্রেটর স্লো হয়ে যাচ্ছে। সো আপনি যখন অত বড় একটা কাজ নেবেন, আপনি জাস্ট একবার সামান্য একটু কাজ করে একবার সেভ দিবেন, সেভ দিতে আপনার দেখা যাবে যে যদি স্বাভাবিক 4 জিবি র্যাম আমরা যে ল্যাপটপ গুলো নর্মালি ব্যবহার করে থাকি, এই ল্যাপটপ গুলোতে সেভ করতে আপনার মোটামুটি 1 মিনিট টাইম লেগে যাবে। আবার কোনো কন্টেন্ট আমরা যেমন এরকম টেনে নিয়ে যাচ্ছি, এরকম আপনি টান দিবেন যাবে না, এরকম কেটে 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 এরকম যাবে, যাবে না। আমি যে টান দিচ্ছি চলে যাচ্ছে সরাসরি, এটা যাবে না। দেন আপনি জুম করবেন, এরকম জুম, আমরা জুম করার সাথে সাথে জুম হচ্ছে, তখন আপনার ওই জায়গাটা এরকম আসবে, কেটে 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 জুম আসবে, আপনি ঠিক মতো কাজ করতে পারবেন না তখন। এবার টান দিচ্ছেন এরকম আসতেছে, আপনি থেমে গেছেন বাট ওই রকম যাচ্ছে, এরকম প্রবলেম গুলো আপনি ফেস করবেন। বাট আপনি যখন ছোট্ট একটা ফাইলে ডিজাইন করছেন, তখন এই প্রবলেমটা ফেস করছেন না। দেন আপনি প্রয়োজনে ক্লায়েন্ট যদি মনে করেন যে ক্লায়েন্ট আপনার কথা বুঝতে পারছে না, তখন আপনি কি করলেন, আর একটা নিউ ফাইল নিলেন, একটা নিউ ফাইল নিলেন, আপনি 3 ইঞ্চি এবং 5 ইঞ্চিতে ডিজাইন করছেন, বাট এখন সেটার ফাইল সাইজ চেঞ্জ করে দিলেন 36 and 60, লার্জ একটা ফাইল আসছে, আপনার করা ডিজাইনটা, এটা যদি আমাদের মানে ওই রেশিওতে নাই, এটা সাইজ একটু খাটো হবে, তারপর আমরা যদি জাস্ট নিয়ে যাচ্ছি, আপনি এখানটা নিলেন, প্লেস করলেন প্রয়োজন মতো, রিসাইজ করলেন, এটা সাইজটা যেহেতু সেম নাই, সেই কারণে এরকমটা আসছে, হ্যাঁ। আচ্ছা এই এই জায়গাটা আরেকটা জিনিস আপনাদের উল্লেখ্য, সেটা হচ্ছে এই রিসাইজের ক্ষেত্রে কিন্তু কোনো যদি স্ট্রোক লাইন ব্যবহার করে থাকেন, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, জি ভাইয়া, তো নষ্ট হবে। স্ট্রোক লাইনটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন ওই জায়গা থেকে এই জায়গাটা কোনো কন্টেন্ট এরকম কনভার্ট করে নিয়ে আসার সময় এক্সপান্ড করে তারপর নিয়ে আসার জন্য, হ্যাঁ, জি এক্সপান্ড ভাইয়া। করে তারপর নিয়ে আসবেন। ওকে, এক্সপান্ড করে নিয়ে আসছেন, আপনার ফাইলটা আনা হয়েছে, এখন আপনি তারে পিডিএফ করে পাঠিয়ে দেন, পিডিএফ করে পাঠিয়ে দেন যে এটা আপনার প্রিন্ট রেডি ফাইল, আপনি প্রিন্ট করে নেন। এমনটা হতে পারে যে ক্লায়েন্ট বুঝতে পারছে না, তারা হয়তো বা আপনাদের কথাই যদি বলি, যারা এই গ্রাফিক ডিজাইনের সাথে পরিচিত ছিলেন না, সিএমওয়াই কে কালার মোড এটা প্রিন্ট কালারের জন্য ব্যবহার করা হয়, প্রিন্ট কালার এবং আপনার অনলাইন কালার আলাদা, বা এই যে যে বিষয়গুলো আছে, এই ছোটখাটো বিষয়গুলোর সাথে আপনাদের ম্যাক্সিমামই কিন্তু পরিচিত ছিলেন না। প্রিন্ট কালারটা আলাদা, এই কালারটা আলাদা, আপনার একটা ইমেজ ওপেন করলে যে পিক্সেলেট হয়ে যাচ্ছে, একটা ভেক্টর ফাইল হতে পারে, এমন কিছু হতে পারে যেটা যত ইচ্ছা জুম করলেও ফাটবে না, এই যে যে তো ছোট ছোট বিষয়গুলা, এগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন এখন, বাট একজন ক্লায়েন্টের কথা ভাবেন, তার কিন্তু স্বাভাবিক এগুলো সে বুঝবে না। তো সে যেহেতু এগুলো বুঝবে না, যখন আপনি মনে করছেন যে আসলে তার সেগুলো বুঝছেন না, তখন আপনি ডিজাইনটা অন্য একটা ফাইলে করেন, সমস্যা নেই, বাট এর উপর নিয়ে গিয়ে সেটাকে রিসাইজ করে দেন তাকে সেন্ড করে দিয়ে দেন। ডিজাইন করার সময় ফাইল সাইজটা ছোট হওয়াটাই বেটার, তাতে আপনি ইচ্ছা মতো খুব সহজে ডিজাইনটা কমপ্লিট করে ফেলেন, ডিজাইন হয়ে গেছে, এখন ফাইলটাকে রিসাইজ করেন, দেন তারা সেন্ড করে দেন। আশা করি বোঝা গেল। না ভাইয়া, এটা তো একটা গুড আইডিয়া। আগে তো বিপদে পড়তাম, এখন তো একটা খুব সহজ হয়ে গেল যে ছোট করে সাইজ ছোট নিয়ে করব, পরে ওটাকে রিসাইজ করে ফেলবো। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কালার নিয়ে কিছু বলবো আপু, আপনার আপনার কালার নিয়ে আমি যে জিনিসটা দেখি, আপনার যেটা করেন, আপনি একটা কালার নিয়েছেন, সেই কালারের উপর অন্য একটা কালার ব্যবহার করলেন,
অনেকটা কালার ব্যবহার করলেন, আপনি একটু খেয়াল করে দেখেন না যে এই কালারটা ব্যবহার করার পর জিনিসটা দেখতে সুন্দর লাগছে না খারাপ লাগছে। ওকে, আপনি কিন্তু চাইলেই পারেন, একটা অবজেক্ট ব্যবহার করেছেন, এই কালারটা আপনি চেঞ্জ করে করে টেস্ট করে দেখেন আসলে কোন কালারটা আমার স্থাপন করলে জিনিসটা সুন্দর লাগবে। আপনি চেক করেন, দুই চারটা কালার চেক করেন। ভাইয়া, জি বলেন। যে আমরা যে ছোট করে নিয়ে কাজ করলাম, কিন্তু ধরেন যে একটা 7 ফুট বা 11 ফুট একটা ব্যানার আছে, তো এটা আমরা একটা কতটুকু ছোট নিবো, এটাকে মানে কেমনে বলবো? ওই আপনি ইঞ্চি ফিটটাকে ইঞ্চিতে করেন, দেন 10 দিয়ে ভাগ করে নেন। মানে 10, ও আচ্ছা, 10 ভাগ করে 1 ভাগ নিব। জি, তাহলে আপনার রিসার্চ করতে খুব বেশি প্রবলেম ফেস করবেন না। হ্যাঁ স্যার একই রেশিও নিলে হবে না? এই এদিকে রেশিও যদি ভুল আর ঝামেলা হয়ে যায় নাকি? আমি যদি একটু দেখাই আপনাদেরকে, 1 মিনিট। ধরে নিচ্ছি আমি নিউ একটা লার্জ ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, আচ্ছা এটাই রাখলাম আমি আপাতত, 34 এবং 60 যেটা ছিল ওটাই রাখলাম আপাতত। অ্যান্ড 36 যদি ওটাকে ইঞ্চিতে কনভার্ট করি, 10 দিয়ে যদি ভাগ করি, নিউ আর একটা ফাইল ক্রিয়েট করি, তাহলে আপনার থাকছে 3.6 অ্যান্ড 6.0। ওকে, জাস্ট এখানটায় আমি একটা শেপ নিই, জাস্ট একটা শেপ নিই। ধরেন এটা আমাদের মেইন যে ছোট্ট একটা সাইজ আছে, সেই সাইজে আমরা ডিজাইনটা করেছি। আর এটাকে আমরা নিয়ে গেলাম, এক্সপান্ড করে নিয়ে গেছি আমাদের মেইন ফাইলে, প্রিন্ট করার যে ফাইলটা হবে সেটাই নিয়ে গিয়ে রিসার্চ করে নেবেন। আচ্ছা, এক্ষেত্রে সামান্য একটু প্রবলেম দেখা দিচ্ছে, তো আমরা চাইলে অ্যাডজাস্টটা করে নিতে পারবো। আমরা যদি এই ফাইলটাকে নিয়ে একটু জাস্ট এক্সাম্পল দেখাই, ধরেন আমি এটাকেই নিয়ে যাচ্ছি। ছোটখাটো এই যে এখানে যে গ্যাপটা দেখলেন, এরকম হালকা ছোটখাটো কিছু প্রবলেম ফেস করতে পারেন এখানে, কিন্তু অতি সামান্য একটা এরিয়া, এই এরিয়াটা চাইলে আমরা মেকআপ করে দিতে পারবো। আপনি রিসার্চ করতে এরকম ছোট একটা এরিয়া প্রবলেম ফেস করতে পারেন। এখন যদি সেটা ডিজাইনের ক্ষেত্রে হয়, সেটা কি করে একটু দেখাই। এটার সাইজ কিন্তু একেবারেই আলাদা ছিল, তারপরও আমরা একটু এটা দিয়ে ট্রাই করছি। আমাদের এক্সপান্ড করে নিয়ে আসা উচিত ছিল, এক্সপান্ড করে নিই বলে এগুলো একটু টাইম লাগছে। ওয়েট, হ্যাঁ, ওকে। দেন আমরা চাইলে জাস্ট ফুটার এরিয়াটাকে সিলেক্ট করলাম, এন্ড এগুলা প্রয়োজন মতো কিছু রিসাইজ সিলেক্ট করি একবারে। যদি এমন ছোটখাটো কিছু অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন পড়ে, আপনি চাইলে সেটা করে নিতে পারবেন। সাধারণত প্রয়োজন পড়ে না, কারণ আমাদের এই ফাইলটার ডিসটেন্সটা কিন্তু অনেক বেশি ছিল। আমাদের এক্সাক্ট রেশিও যদি হতো, এরকম একটা এক্সাক্ট রেশিও যদি হতো, তাহলে জাস্ট ফুটারটা নামিয়ে আপনার যে সাদা পেজটা আছে, পেজটা টানতে নামিয়ে দিলে হয়ে যেত, আর কিচ্ছু করতে হতো না। বাট এটা যেহেতু আমাদের এই ফ্লায়ার সাইজটা একেবারেই আলাদা ছিল, আপনি যে পেজ সাইজটা, এটার পেজ সাইজটা দেখেন আর এটার পেজ সাইজটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এটা একেবারেই আলাদা, রেশিওটা আলাদা। সো
এটার ক্ষেত্রে আমাদের অনেকটা অ্যাডজাস্ট করতে হচ্ছে, বাট আপনি যখন একই রেশিও নেবেন তখন আপনি অ্যাডজাস্ট করতে জাস্ট ওই সামান্য ফুটারটা নামিয়ে দিলেন এন্ড অ্যাডজাস্ট করে দিলেন, ওকে, হয়ে গেল কাজ। তো এটা করার সুবিধাটা হচ্ছে, আমি আপনাদেরকে এটা বলছি যে এটা করার সুবিধা হচ্ছে আপনার সফটওয়্যার হ্যাং হওয়া, কাজ করতে প্রবলেম হয়, এই জাতীয় প্রবলেমগুলো কম ফেস করবেন, এই আর কি, তাছাড়া কিছু না। বুঝতে পারছেন পিয়াস ভাই? আগামী দিনের ক্লাসে মানে আগামী কালকের ক্লাসে আপনাদেরকে দিয়ে একটা ফ্ল্যাট ডিজাইন করাবো, আর ডিজাইনটা আপনারা যত দ্রুত শেষ করতে পারবেন তত দ্রুত লোগোর ক্লাস শুরু করব। এবং ফ্ল্যাটটা থাকবে এক্সাম কন্টেন্টের মতো, আমি কন্টেন্ট দিয়ে দিব, আপনারা এখানটায় ডিজাইনটা করে দিবেন। একটা ফ্ল্যাট ডিজাইন করতে খুব বেশি টাইম কিন্তু লাগে না, বেশি হলে 1-1.5 ঘন্টা টাইম হলেই হয়, তার বেশি টাইমের প্রয়োজন হয় না, 1 ঘন্টার মধ্যে সম্ভব। ভাইয়া আমার সময় লাগে অনেক, আমার জন্য মাথা থেকে বের হয় না। ভাইয়া তাহলে কি কাজটা দিবেন নাকি আর কিছু দেখাবেন? আপনার তাড়া আছে কোথাও যাবেন? না না, তারা নাই, সময় তো প্রায় শেষই। জি হ্যাঁ, সময় প্রায় শেষ। স্যার, বলেন। আপনি যদি মাঝে মধ্যে এরকম কোনো প্রজেক্ট আমার সাথে শেয়ার করেন, করতে বলেন, তাইলে আমাদের জন্য উপকার হয়। যেমন? কালকে যেটা দিছেন প্রজেক্ট। ও জি, লোগোর কাজ কমপ্লিট করেন, লোগোর ক্লাসগুলো কমপ্লিট হোক, ঠিক আছে। আমার কাছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এই ফটো এডিটিং এর প্রজেক্ট সাধারণত থাকে না, হয়তো মনে করেন মাসে একটা। লোগোর প্রজেক্ট ক্লাসগুলো কমপ্লিট করেন, লোগো ডিজাইন শিখে যান, তারপর সেন্ড করবানে, দেখবানে কে কয়টা লোগো বানাতে পারেন, 3-4-5টা করে দিবানে। স্যার, হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছে আপনার ব্রায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় মনে করেন একটা অফার মাত্র আসলো, জিরো, কেউ পাঠায় নাই। তো এই অফারটা একটা ইমেজ যদি অ্যাটাচ থাকে, এটা আমি ডাউনলোড করলাম বা অফারটা আমি পড়লাম, দেখা গেছে আমার কিন্তু 1 থেকে 1.5 মিনিট সময় চলে যায়। এই টাইমের মধ্যে দেখবেন যে 20-30 জন সেন্ড করে ফেলে। এরা কি পড়ে না আসলে? না, সত্যিকার অর্থে এরা পড়ে না। কিছু মানুষ আছে, কিছু মানুষ বলতে অনেক মানুষ আছে, এরা কি করে, এই 4-5টা বায়ারের রিকোয়ারমেন্টস পড়ে আগে, হ্যাঁ, রিকোয়ারমেন্টস পড়ে একটা বায়ার মানে যে জন্য একটা ডিসক্রিপশন লেখে। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কথাই বলি, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগের জন্য একটা ডিসক্রিপশন লিখে, টোটাল একটা ডিসক্রিপশন কমপ্লিট করে লিখে রেখে, লিখে রেখে কি করে, ওই ডেসক্রিপশনটা যখন দিয়েছে তখন ওইটাকে জাস্ট কপি করে জায়গাটা পেস্ট করে দেয়। পেস্ট করে দিয়ে কি করে, হয়তো দেখা গেল ক্লায়েন্টের কথার সাথে কোন একটা কথা যদি সাংঘর্ষিক থাকে, শুধুমাত্র সাংঘর্ষিক যে কথাটুকু আছে ওইটুকুকে কেটে দেয়, নতুন করে কিছু টাইপও করে না, সাংঘর্ষিক ওই কথাটুকুকে কেটে দেয়, কেটে দিয়ে দেন তারপর পোস্ট করে দেয়। এটা মোটেও কোনো প্রফেশনাল ওয়ে না, বাট এমন অনেকেই করে, এবং আমি দেখেছি এমন করে কাজও পায়। অনেকেই আছে এমন করে করে কাজ পায়। বিষয়টা হচ্ছে এমন যে আপনি, ফর এক্সাম্পল, আমি একজন ক্লায়েন্ট, আমি একটা বায়ার রিকোয়েস্ট পোস্ট করলাম, পোস্ট করার সময় আমার যত কাজই থাক না কেন, পোস্ট করার থেকে অন্তত পক্ষে 5-10-15 মিনিট কিন্তু আমি অনলাইনে থাকবো, এটাই স্বাভাবিক। 5-10 মিনিট 15 মিনিট এরকম অনলাইনে থাকবো। আর আমার বায়ার রিকোয়েস্টটা পোস্ট করার পর হয়তো সেলারদের কাছে পৌঁছাতে 2 মিনিট টাইম লাগলো বা 1 মিনিট টাইম লাগলো, সেলাররা ওইগুলো পড়লো, পড়ে আমাকে বায়ার রিকোয়েস্টে অফার সেন্ড করলো। এমন ওই তাৎক্ষণিক যে অফার গুলো আসে, হয়তো আর 5-7টা 10টা, ওই 5-7টা 10টা অফার কিন্তু আমি অনলাইনে থাকতে থাকতে দেখে চলে যেতে পারি। অ্যান্ড ওই টাইমে যদি আমার কোনো অফার দেখে পছন্দ হয়, তাহলে আমি কিন্তু অলরেডি ওইখান থেকে কাউকে না কাউকে হায়ার করে নিলাম। আর যদি পছন্দ না হয়, তাহলে আমার বাড়তি যে কাজগুলো আছে সেগুলোর জন্য আমি অপেক্ষা করলাম, কাজগুলো করলাম, পরে এসে আবার রিকোয়েস্টের যে অফার গুলো আছে সেগুলো চেক করে দেখলাম যে আসলে কি কি অফার আছে, দেন তারপর ওইখান থেকে কাউকে হায়ার করলাম। সো এই কারণে দেখা যায় যারা খুব দ্রুত বায়ার রিকোয়েস্টে অফার সেন্ড করতে পারে, তাদের ক্ষেত্রে ওই
এই সুবিধাটার কারণে ক্লায়েন্ট অনলাইনে থাকে, এই সুবিধাটার কারণে কাজ পাওয়ার পসিবিলিটিটা কিছুটা বাড়ে, কিছুটা বলতে অনেকটাই বাড়ে। আবার আপনার ইসের ক্ষেত্রেও, আপওয়ার্কের ক্ষেত্রেও, আপওয়ার্কে যখন কোনো ক্লায়েন্ট প্রজেক্ট পোস্ট করে, পোস্ট করার সাথে সাথে যারা বিট করে, আমি খেয়াল করে দেখেছি, যারা পোস্ট করার সাথে সাথে বিট করে কয়েক মিনিটের মধ্যে, তাদের কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ক্লাসের যে ফ্ল্যাটটা দেখেছে তেমন একটা কমপ্লিকেটেড না। আচ্ছা, আমি কিছু ফ্ল্যাটের ডিজাইন দিব আপনাদের হোমওয়ার্কের জন্য। স্যার বলেন। আপনারা নিজেদের মতো কন্টেন্ট ব্যবহার করবেন, আমি যে ডিজাইন গুলো দিব শুধুমাত্র আপনি লেআউট হিসেবে ব্যবহার করার জন্য, জাস্ট এই লেআউটটা দেখবেন, বাট কন্টেন্ট গুলো আপনি আপনাদের মতো ব্যবহার করবেন, কন্টেন্ট এবং কালার। বলেন আতিক ভাই। মানে ওই আমরা যে গিগ গুলা মানে দিব সেগুলা স্যার কি মানে আমরা নিজে কাজ করে দেন ওগুলা দিব নাকি আহ হচ্ছে যে ডেমো হিসেবে ইমেজ দিব সেটা বলতেছি। ঠিক আপনার কথাটা বুঝতে পারিনি, আবার বলেন। মানে স্যার আমরা কাজ করে তারপর হচ্ছে কি ওই যে ছবিগুলো দিব সেগুলো কি আমাদের কাজই তো থাকবে তাই না? অবশ্যই। আপনি গিগ ইমেজের কথা বলছেন তো? জি স্যার, গিগ ইমেজ। গিগ ইমেজ অবশ্যই আপনাদের কাজই থাকবে। আপনি কি অন্য কারো কাজ নিয়ে গিগে দিবেন নাকি? অবশ্যই না। আচ্ছা, আমি বলছিলাম যে কিছু কপিরাইট ফ্রি। আপনি কেবলমাত্র আপনার করা ডিজাইনে করতে পারেন, পোস্ট করতে পারেন। সো এই ইসের ক্ষেত্রে, ফ্লায়ার, ব্রোশার, এই জাতীয় ডিজাইনের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব একটা প্রবলেম ফেস করতে হয় না। কারণ আপনি ধরে নিলাম আমি যে এখান থেকে জাস্ট একটা ওপেন করি, ধরেন এটা, and আপনি এই ইমেজ, এই একটা ফ্লায়ার আছে, আপনি ধরে নেন যে এই ফ্লায়ারটার মতো করে আপনি একটা ফ্লায়ার ডিজাইন করছেন। আপনার ফ্লায়ারটা অবশ্যই হুবহু এটার মতো সেম হবে না, আপনার ফ্ল্যাটটা অবশ্যই এটার মতো হুবহু সেম হবে না। আপনার টেক্সট কন্টেন্ট আলাদা হতে পারে, আপনার ইমেজ আলাদা হবে, তো আপনার যে শেপটা আছে এই শেপের লেআউটটা হুবহু সেম নাও হতে পারে। আবার আপনার কন্টেন্ট আলাদা হওয়ার কারণে আপনার নিচের যে অংশটা সেটা চেঞ্জ হয়ে যাবে। সো আপনি যখন ফ্ল্যাট ডিজাইন করছেন বা এই জাতীয় প্রিন্টিং, এই জাতীয় মিডিয়াগুলোর ডিজাইনের মধ্যে আছেন, তখন দেখা যায় আপনার জাস্ট কপি হলেও, যে আপনি যে কপি করছেন জাস্ট একটা দুইটা পার্ট কপি হচ্ছে। আপনি হয়তো এই ইমেজের এই এটার কথা যদি বলি, এই ইমেজের এই যে লেআউট শেপটা আছে আপনি শেপটা কপি করছেন, বাট বাকি কোনো কন্টেন্টই কিন্তু তার সাথে আপনার মেইন ডিজাইনের সাথে আপনার আর মিলছে না। সো আপনি এইগুলার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন নিজে থেকে ক্রিয়েট করার, বাট আপনি ইন্সপিরেশনের জন্য এই জাতীয় যে কোনো ডিজাইন দেখতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমরা যে ইমেজটা রিটাচ করব সেই ইমেজটা তো নিতে হবে লিস্ট। যে ইমেজটা আপনি আপনি গুগল থেকে যে ইমেজটা নিচ্ছেন ওটার কথা বলবেন, যে গুগল থেকে ইমেজটা নিয়ে সেই ইমেজটা টাচ করবেন। স্যার মানে ইমেজটা তাহলে কোথা থেকে নেব? গুগলের ইমেজ গুলো তো এই কপিরাইট মানে হ্যাঁ, কপিরাইট আপনি আপনি এই ইমেজের কথা বললে এটা আপনি নিতে পারেন কপিরাইট ফ্রি যে সাইট গুলো আছে, পিকজাবে, তারপর আপনার আনস্প্লাশ, এই জাতীয় সাইট থেকে ইমেজ গুলো নিবেন, বাট ইমেজটাকে ডিরেক্ট পোস্ট করবেন না। ইমেজটাকে আপনি এডিট করেছেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি, ব্যাকগ্রাউন্ড বা ফটো রিটাচের ক্ষেত্রে আপনি একটা ইমেজ নিয়েছেন, সেই ইমেজের উপর কাজ করেন, কাজ করে দেন মেইন ইমেজটাকে পাশে রেখে আফটার বিফোর হিসেবে শো করেন। পিয়াস ভাই ওনার গিগে যেমনটা করেছিলেন, খেয়াল করেন, বিফোর আফটার হিসেবে শো করেন। সমস্যা নেই, এই যে তো ইমেজে কোনো প্রবলেম হয় না। ব্যাকগ্রাউন্ড রিমুভের এইখানে তো আপনি ইমেজটাকে সেল করছেন না বা ইমেজটাকে অন্য কোনো কাজে, কমার্শিয়াল কাজে ব্যবহারও করছেন না, তো সমস্যা নেই। এখানে আপনি জাস্ট এডিট করে দেখাচ্ছেন যে আমি হ্যাঁ ইমেজটাকে এইভাবে এডিট করেছি, দ্যাটস ইট, এটা কোনো প্রবলেম না। জি স্যার। আপনি এই ইমেজটা নিতে পারেন, বাট আমি বলছিলাম যে ধরে নিলাম আমি যদি যাই পিকজাবেতে, ওই দিলাম,
সেখানে আমি যা দেখছি ম্যাক্সিমাম আপনার ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট বলতে বলছে ব্ল্যাঙ্ক। ধরি এটার কথা যদি বলি একটু, হ্যাঁ, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আর কি, এটা দিয়ে বোঝানো যাবে। ধরেন এটা পিকজাবেরই একটা ইমেজ। এখন পিকজাবে যেহেতু আপনাকে কপিরাইট ফ্রি ইমেজ দিচ্ছে, আপনি ভাবলেন যে এই ইমেজটাকে নিয়ে আপনি আপনার ফাইবার গিগে পোস্ট করে দিবেন বিজনেস কার্ডের জন্য, এটা করা যাবে না, এটা করা যাবে না। বাট আপনি এই কাজটা করতে পারেন। কি করতে পারেন? শুধু কাল লিখে সার্চ করি, ইমেজ শো করে। আপনি একটা সাধারণ ইমেজ এখান থেকে নিলেন, হ্যাঁ। তো চলছে, আমি যদি ধরেন এই ইমেজটা যদি কথা বলি, এই ইমেজটা আপনি নিলেন। এখন এই ইমেজটা নিয়ে এই ইমেজটার কিছু এনহ্যান্সমেন্ট করলেন, চোখের নিচে কালি আছে সেই কালিগুলোকে আপনি মুছলেন, বা আরো কিছু এনহ্যান্সমেন্ট করলেন, কালার রিটাচ করলেন, বা এই জাতীয় কোনো কাজ করলেন, করে আপনি এই পাশের অংশটাকে বিফোর, এই পাশের অংশটাকে আফটার দেখিয়ে এটাকে আপনি ফাইবার কিকে ব্যবহার করতে চাচ্ছেন, এটা আপনি করতে পারেন। বুঝতে পারছেন আমি আসলে কোনটা ব্যবহার করা বলছি যে আপনি করতে পারেন এবং করতে করতে পারেন না? আপনি ডিরেক্ট একটা ইমেজ নিয়ে গিয়ে সরাসরি বসিয়ে দিলেন, এটা করতে পারেন না। বাট আপনি ফটো এডিটের ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, এটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ব্যবহার করেন, আপনি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এক সাইডে অরিজিনাল ইমেজটা রাখলেন, এক পাশে ডুপ্লিকেট, মানে আপনার ওই ব্যাকগ্রাউন্ড সারা যে ট্রান্সপারেন্ট ইমেজটা আছে ট্রান্সপারেন্ট ইমেজটা রাখলেন। দেন আপনি বললেন যে আফটার এন্ড বিফোর, সো নো প্রবলেম, আপনি এটা ব্যবহার করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যা হয়, এই সাইটগুলো যে ইমেজগুলো থাকে তার প্রায় প্রতিটা ইমেজ এডিট করা, খুব বেশি এডিটের প্রয়োজন পড়ে না। এই ফটো এডিটিং এর ক্ষেত্রে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ওকে, আমি যেটা বলছিলাম আর কি, আপনাদের কিছু প্লেয়ার দিব, কিছু বলতে অল্প বেশি দিব না, জাস্ট এক দুইটা তিনটা বা একটা দুইটা, যেখানে আপনারা লেআউটটাকে কপি করবেন, বাট ফ্ল্যাটটাকে না, লেআউটটাকে কপি করে আপনার নিজের মতো করে ব্যবহার করবেন, নিজের মতো কালার দিয়ে।
ওকে, আমি 3টা ইমেজ ডাউনলোড করলাম, কোনটা কোনটা করছে আপনারা দেখছেন। আমি ইমেজগুলোরে আপনাদেরকে পাঠিয়ে দেবো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে ইমেজগুলোরে করবেন। অ্যান্ড আমি অবশ্যই চেষ্টা করবো আজকে আপনাদের আগামী ক্লাসের জন্য কন্টেন্ট রেডি করার। কন্টেন্ট রেডি করে দিব, ওই কন্টেন্টটাকে ব্যবহার করে আপনি ফ্লায়ার ডিজাইন করবেন, ডিজাইন করে ক্লাসের মধ্যেই পোস্টে দিবেন এবং চেষ্টা করব কালকে থেকে আপনাদের লোগোর যে মেইন ক্লাসটা আছে সেই ক্লাসটাকে কমপ্লিট মানে শুরু করার। লোগো সম্পর্কিত আপনাদের শিডিউলে ক্লাস একটা, বাট আমার ইচ্ছা আছে 3টা 4টা বা প্রয়োজনে তার বেশি ক্লাস করব শুধুমাত্র লোগোর উপরই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনি লোগোতে বেশি এক্সপার্ট, তো আমরা যদি লোগো ভালো পারি এটা তো সত্যি তো মাশাআল্লাহ, আপনার এটা সার্থকতা, কি বলেন? আসলে আপনি তো এই ডিজাইনিং সম্পর্কিত কাজগুলো অনেকদিন আগে থেকে করছেন, সো এতদিনে আমরা যা যা করছি এর ম্যাক্সিমামই আপনার জানা। সো এই কারণেই বলতে পারেন যে আপনি এগুলোর প্রতি যতটা ইন্টারেস্টেড ছিলেন তার থেকে বেশি ইন্টারেস্টেড লোগোর প্রতি। এম আই রাইট? জি ভাই, আসলে লোগোর প্রতি আমার একটা উইকনেস এই জন্য, কারণ লোগোতে মোটামুটি ডিমান্ড আছে আর কি, মানে ভাই লোগোর লোগোর প্রতি আমিও বড় আমিও একটা weak মার্কেট আছে। ছিলাম, হ্যাঁ। আমিও এই ক্লাস শুরুর প্রথম দিকে ভাবতাম যে আর যাই করি লোগোর কাজ কখনো করব না, কারণ লোগোর কাজ করতে গেলে প্রচুর মাথা খাটাতে হয়, এত মাথা খাটিয়ে কাজ করব না। ঠিক আছে? কিন্তু মানে এমনই কপাল যে এখন সারাদিন শুধু লোগোর কাজই করি। হ্যাঁ, লোগো তো ভাইয়া অনেক বড় একটা মার্কেট আছে আর কি, যে জি, কেউ অনেক যদি লোগো পারে তার অভাব নেই আর কি, টাকার অভাব নেই। কিন্তু আপনি বলেন না ভাইয়া, টাকা উড়ে উড়ে হ্যাঁ, সত্যিকার অর্থেই টাকা ওঠে। উড়ে, লোগোতে উড়বেই। প্রচুর প্রচুর মার্কেট আছে, আপনি চাইলে পরে মানে আপনি যদি ক্রিয়েটিভিটি কে অ্যাপ্লাই করতে পারেন প্রচুর ক্লায়েন্ট আছে, প্রচুর। পেশ ভাই কিছু বলবেন? না ভাই, আপনি বারবার অন অফ করছেন, বোর হয়ে গেছেন আজকের ক্লাসে? অপেক্ষা করতেছি কখন ছুটি দেবেন। ওকে, আমাদের যেহেতু 6টা বেজে গেছে আমরা কন্টিনিউ আর যাচ্ছি না, সো ছুটি দিয়ে দিচ্ছি। শামীম ভাই লোগো পারেন না, লোগো পারবেন, সমস্যা নাই। আশা করি আমি ক্লাস শুরুর প্রথম দিকে আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে বেস্ট গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনার ক্যারিয়ার শুরু করতে যা লাগবে হয়তোবা এই কয়েকদিনের মধ্যে আপনাদেরকে 100% প্রফেশনাল করে তোলা সম্ভব হবে না, আর আপনার ক্যারিয়ার শুরু করতে যা লাগবে তার পুরোটাই আমি দেওয়ার চেষ্টা করব। ভাইয়া, বলেন। এর মধ্যে খেয়াল করেছেন মনে হয়, আমি কিন্তু লোগোর উপরে আপনার 40 এইচডি একটা অর্ডার পাইছিলাম। জি, আমি গ্রুপে আমি দেখেছি সেটা। এই জন্য লোগোর প্রতি একটু লোভ হয়ে গেছে। জি, লোগোর কাজ অনেক ভেরিয়েশন আছে, হ্যাঁ, প্রচুর। আমি এমনও আছে যে একটা লোগো 20-তে করছি, আবার এমন আছে একটা লোগো 200-এ করছি। সো এটা ভেরিয়েবল, এটা মানে লোগোর উপর, ক্লায়েন্টের উপর, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। দেখ, এটা ব্যাপার না। সো বাড়ি কাজগুলো আমি দিয়ে দিব ওইখান থেকে নিয়ে, কিন্তু আপনি আপনাদের ইচ্ছা মতো ইমেজ ব্যবহার করে। ওকে, আপনাদের যে গ্রুপ কালার গুলো আছে, শামীম ভাই কোন গ্রুপে কি কালার মনে আছে না আপনার? ওকে, ওই ওই টেক্সটটাই, ওই মেসেজটা আপনি আবার একটু পোস্ট করবেন মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। যে গ্রুপের যে কালার ওইখান থেকে আপনার এই 3টা ডিজাইনকে ওই কালার অনুসারে জাস্ট লেআউটটা কপি করে নিজেদের মতো করে ইমেজ ব্যবহার করবেন, নিজেদের মতো করে টেক্সট ব্যবহার করবেন। হুবহু কপি করবেন না, জাস্ট লেআউটটাকে কপি করবেন এবং যার গ্রুপের যে কালার সে সেই কালারের উপর কাজ করবেন। প্রয়োজনে আপনি লোগোটাও, ওইখানে যদি কোনো লোগো থাকে সেই স্যাম্পল লোগোটাও ক্রিয়েট করে নেবেন। ওখানে লোগো থাকলে একটা সাধারণ স্যাম্পল লোগো থাকবে। ওকে, গ্রুপ অন অরেঞ্জ, গ্রিন, রেড, ব্লু, পার্পল। লাস্টের যে অপশন গুলো আছে মানে সেকেন্ড যে অপশন গুলো আছে রেড, ব্লু, পার্পল, অরেঞ্জ, অরেঞ্জ, এগুলাকে বাদ দিবেন। শুধুমাত্র প্রথম যে কথাটা বলা আছে গ্রুপ 1 অরেঞ্জ, গ্রুপ 2 গ্রিন, গ্রুপ 3 রেড, গ্রুপ 4 ব্লু, গ্রুপ 5 পার্পল, এই কালার গুলো ব্যবহার করবেন। এই কালার গুলো ব্যবহার করে ডিজাইনটা কমপ্লিট করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।